আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজন গুহ। মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ওনাকে বসিয়ে দিয়ে বলেছিলেন, বুড়ো হয়ে গেছো। 2021-এ বিপুল ভোটে জেতা সেই প্রবীণ নেতা তারপর হিউমিলিয়েটেড হয়ে সরে দাঁড়ান। ধুমধাম করে তার জায়গায় আনা হয় অভিষেকের জেনেক্স নেতা, যুব নেতা, মুখে খই ফোটার মতো বক্তা, বেপরোয়া দেবাংশুকে আনার পেছনে শুধু অভিষেকের হাত ছিল না, একটা বড় রোল প্লে করেছিলেন নায়িকা রচনা। দুজনে মিলে এই প্রবীণ নেতাকে ইয়ার্কি মেরে হেনস্থা করে বসিয়ে দিয়েছিলেন। আর মমতাও বলেছিলেন, সারা জীবন কি তুমি এমএলএ থাকবে নাকি, পার্টির জন্য কাজ করো এবার। তারপর আর মমতা ভদ্রলোকের ফোন তোলেননি। আজ সেই দেবাংশু হেরে ভূত হয়ে বাড়িতে বসে আছে আর অভিষেককে অনর্গল দুষছে পার্টির বিপর্যয়ের জন্য। রচনা বলছে, এত খারাপ পার্টি আমি জানতাম না, আর পার্টি ছেড়ে দিয়েছে রচনা। আমাকে জোর করে পলিটিক্সে আনা হয়েছিল, ভালোই তো ছিলাম দিদি নাম্বার 1 নিয়ে। আর মমতা কি বলছেন? উনি নতমস্তকে করজোর করে বলছেন, আপনাকে আমি হুগলি জেলায় আবার মমতা টিএমসির সভাপতি বানাতে চাই, বানিয়েওছেন, আমাকে ক্ষমা করে দেবেন। আসুন আবার নতুন করে আলাপ করিয়ে দিই আপনাদের মমতার যোদ্ধার সাথে অসিত মজুমদার। অসিত বাবু, ট্রু নিউজ বাংলায় আপনাকে স্বাগত। আপনি বোধহয় কলকাতায় নেই। কোথায় আছেন আপনি? নমস্কার, কোথায় আছেন আপনি? আমি একটু অন্য জায়গায় আছি, আমার একটু কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে বেরিয়েছি। আচ্ছা, আপনাকে কলকাতায় 2রা জুলাই আপনি আসছেন কলকাতায়? 21শে জুলাই, সরি 21শে জুলাই। কলকাতা পুলিশ বোধহয় পারমিশন দেয়নি ধর্মতলা মিটিং এর। কোথায় হবে দিদি বললেন, মমতা ব্যানার্জি বলবেন, বলার পর ঠিক করব কোথায় যাব। তবেই, কারণ এই মাত্র টিভিতে দেখলাম যে কলকাতা পুলিশ পারমিশন দেয়নি। কিন্তু কোথাও তো হবে, সুতরাং হলে আপনি যেখানে হবে দিদি এখনো নির্দেশ দেননি। নির্দেশ দিলে যেখানে বলবেন সেখানেই আমরা যাব। কিছুদিন আগে আপনাকে একজন সিবিআই অফিসার সেজে আপনার বাড়িতে এসে অনুরোধ করে গেছেন বাড়ি থেকে পালিয়ে যেতে। আপনার নামে নাকি দিল্লিতে সিবিআই একটা ফাইল তৈরি করেছে, আপনাকে খুব শীঘ্রই সিবিআই গ্রেফতার করে দিল্লি নিয়ে যাবে। এই পুরো ব্যাপারটা কি? এ বলতে পারবো না, কোনো ফ্রড হবে, চিটার হবে। হ্যাঁ, আমি যে কোনো তদন্তের সম্মুখীন হতে রাজি আছি, এসব নিয়ে ভয় পাই না। কারণ আমরা তো দুর্নীতি করিনি, দুর্নীতির সাথে যুক্তও নেই। অতএব যেই ডাকুক তার সাথে হাজির হব, অসুবিধা কি আছে? না, এটা কি আপনাকে চাপ দেওয়া হচ্ছে ঋতব্রতর গ্রুপ জয়েন করার জন্য হুগলি জেলার? দোষারোপ করছি না, আমি শুধু বলছি এটা ফ্রড, একটা চিটিং। আমি চুচুড়া থানায় কমপ্লেন করেছি, সিপি সাহেবের কাছেও কমপ্লেন করেছি, 2 জায়গায় কমপ্লেন করেছি। এটা এখন তারা বিচার করবেন যে এই ফ্রড লোক কে। আপনার কাছে অসিত বাবু কোনো প্রেশার আসছে কি এই বিরোধী ঋতব্রতর গোষ্ঠী থেকে তাদের জয় করা? আমার কাছে ডাইরেক্টলি এরকম কোনো প্রেশার নেই, কারণ তারা জানে প্রেশার করে আমাকে কিছু করা যাবে না। তো এই যে যেটা ফ্রড সিবিআই অফিসার আপনি বলছেন এসছে, সেটা আপনার মনে হচ্ছে না যে প্রেশারের জন্য কেউ মজা করেছে আপনার সাথে, তাই কি? না, প্রেশার তো হচ্ছেই, প্রেশার তো হচ্ছেই। কারা করছে আমি বলতে পারবো না। আচ্ছা, মানে কেউ না কেউ প্রেশার দিচ্ছে আপনাকে, ঘুরিয়ে ভয় দেখাচ্ছে। অবশ্যই অবশ্যই কেউ না কেউ দিচ্ছে, কিন্তু কে দিচ্ছে সেটা আমি বলতে পারবো না। তো যিনি এসছিলেন তিনি কি বলে গেলেন? শুধু কি বললেন? তিনি বললেন দিল্লিতে নিয়ে যাবে আমাকে, সিবিআই ডাইরেক্টরের সাথে কথা বলবে, আর আমি যেন বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আমি কেন পালাবো? আমি ইনকাম ট্যাক্স পে করি, আমার কি আছে সবটা ইনকাম ট্যাক্সে দেয়া আছে। আমি বাড়ি ছেড়ে কেন পালাবো?
আমি সততার সাথে রাজনীতি করি এবং যে কোনো ইনকোয়ারি ফেস করতে রাজি। আচ্ছা, আপনি এখন জেলার সভাপতি হয়েছেন। আম, আ- একটা জিনিস বুঝিয়ে বলুন যে এই যে সভাপতি হওয়ার পরে আপনি এখন কি ডিফিকাল্টি ফেস করছেন, কারণ অনেক লোয়ার লেভেলের নেতারা ফোন বন্ধ করে দিয়েছে, কেউ পালিয়ে গেছে, কেউ বাড়ির মধ্যে আছে কিন্তু কারোর সাথে দেখা করছে না, এবং যেটা কর্মীরা তারা একেবারে দিশাহারা। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। কর্মীরা তারা মমতা ব্যানার্জির সঙ্গেই আছে নিচু লেভেলে। আমি এই দুদিন আগে মিটিং করলাম, নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, আমি একটা প্রস্তুতি মিটিং করেছিলাম 21শে জুলাইয়ে। সেখানে প্রায় 1,500-2,000 কর্মী হয়েছে। কর্মীরা মমতা ব্যানার্জির সঙ্গেই আছে। কিন্তু সব কর্মীরা তো আপনার সাথে কথা বলতে পারবে না, এত ফোন নিতে আপনি পারবেন না। তো নিচে যদি মধ্যেখানে নেতারাই না থাকে, যারা সাফ হয়ে গেছে, তাহলে আপনি সংগঠন চালাবেন কি করে? শুনুন, নেতারা দল চালায় না, দল চালায় কর্মীরা। নেতা দুই একটা এদিক ওদিক গেলেও কর্মীরা যাবে না। এবং আমি বাড়িতে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রায় ডেইলি 70-80 জন করে লোক আসছে। তো আপনি কি আপনার সাথে কোনো ডাইরেক্ট চ্যানেল খুলেছেন, কোনো ফোন নাম্বার দিয়েছেন যেখানে যে কোনো কর্মী এটাই আমার ফোন নাম্বার। ফেসবুকে দিয়ে দিয়েছি, আমার গ্রুপে দিয়ে দিয়েছি, এবং সারা জেলার কর্মীরা, আমার 21টা ব্লক টাউন, 21টা ব্লক টাউনের কর্মীরা আমার বাড়িতে সকালবেলা প্রতিদিন আসছে। তো এই যে নেতারা ভ্যানিশ হয়ে গেছে, মধ্যেখানের নেতারা, এরা ভ্যানিশ হয়ে কি ঋতব্রতর দলে জয়েন করছে না কি করছে? মানে এখন কি হয়েছে, ওপরে আপনি, নিচে কর্মী, আর মধ্যেখানে কেউ নেই। শুনুন, মধ্যেখানে মমতা ব্যানার্জির ছবি আর মমতা ব্যানার্জির আদর্শ, আর কিছু দরকার নেই। আচ্ছা, এই রচনা ব্যানার্জির ব্যাপারে আপনি একটা কথা বলেছিলেন নির্বাচনের আগে, যে স্নো পাউডার লিপস্টিক মেখে রাজনীতি হয় না, এটা আপনি মমতা ব্যানার্জিকে বুঝিয়েছিলেন। যেটা আমরা সাধারণভাবে বুঝতে পারছি না, বহু লোকে, যে মমতা ব্যানার্জির কিসের এত প্রেম সিনেমা শিল্পীদের জন্য? ওনারা ফর্সা বলে, ঝকঝকে দেখতে বলে, নাকি ওনারা সহজে ভোট আনতে পারেন? না, এটা আমি বলতে পারবো না। এটা দিদির ব্যাপার, দিদি সিদ্ধান্ত নিয়েছেন, দিদির সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিয়েছি। না না, কিন্তু এই ব্যাপারটা কি আপনি ডিসকাস করেছেন মমতা ব্যানার্জির সাথে, যে দেখুন? না না, মমতা দিকে এসব কথা বলা আমার পক্ষে সম্ভব না, বলিও নি। তিনি যেটা ভালো মনে করেছেন করেছেন। অনেকেই বলছেন যে আপনি মমতা ব্যানার্জির সাথে এখনো আছেন, কারণ আপনি এমএলএ নন। যদি আপনি এমএলএ হতেন তাহলে হয়তো ঋতব্রতদের দলে চলে যেতেন, যেরকম বাকি এমএলএরা গেছে। এবং এটা ঠিক কথা নয়, এটা ঠিক কথা নয়। আমরা কংগ্রেস করতাম, কংগ্রেস থেকে দিদির সাথে এসছি, এমএলএ থাকলেও দিদির সাথেই থাকতাম। একটা কথা বলুন, এখন একটা পুরো রিঅর্গানাইজেশন চলছে পার্টির, এবং সেখানে যেহেতু আপনি জেলার সভাপতি হয়েছেন, আপনার উপরে বিশেষ দায়িত্ব আছে এই জেলাটার ব্যাপারে। তো এই রিঅর্গানাইজেশন করছেন কিভাবে? মানে বারবার যেটা আমি বলছি, 21শে জুলাইয়ের পর আমি ব্লক টাউনে বসছি। আচ্ছা, 21শে জুলাইয়ের পর ব্লক টাউনে বসবো, কর্মীদের সাথে কথা বলবো। আমার 11টা টাউন এবং 10টা ব্লক, আমি তাদের সাথে কথা বলবো, কর্মীদের সাথে ওয়ার্ড ওয়াইজ, বুথ ওয়াইজ কথা বলে সিদ্ধান্ত নেব যে দলের সভাপতি কারা হবে, কারা জেলা কমিটিতে আসবে। দিদির সাথে, অভিষেকের সাথে কথা বলবো, কল্যাণ ব্যানার্জির সাথে কথা বলবো, বলে সিদ্ধান্ত নেব। একটা বড় ভয় এখন টিএমসির মধ্যে, যে আপনি কথাটা বললেন যে রিঅর্গানাইজ করবেন কিভাবে, যে কাকে নেব, কে চর, মানে কে স্পাই হয়ে কাজ করছে পুরো টিএমসি, মানে মমতা টিএমসি। জানেন না, আপনি বোধহয় জানেন না, আমি এই জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলাম, যুব কংগ্রেসের সভাপতি ছিলাম, অবিভক্ত কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলাম। অতএব প্রতিটা ব্লক টাউন আমি ছবির মতো চিনি, অতএব কর্মীদেরও আমি প্রত্যেককেই চিনি।
তো এই যে আমি স্পায়ের কথা বলছিলাম ঋতব্রত গ্রুপের, কারণ ধরুন কাউকে আপনি আমাকে বানিয়ে দিলেন কোনো একটা জেলা, একটা জায়গার কোনো একটা সভাপতি কিছু, এবং আমি কাজ করলাম বিরোধী টিএমসির হয়ে। এই যে বোঝা ছাকনি করা, যেটা আজকে সব থেকে বড় প্রবলেম টিএমসির সামনে। দেখুন, এই দুঃসময় যারা মমতা ব্যানার্জির সঙ্গে আছে তারা অন্য কোথাও যাবেন না। আর দেবাংশু এবং রচনা অনেক পুরনো কর্মীদের সাইডলাইন করে নিজেদের অযোগ্য লোক নিয়ে এসেছিলেন, যে কটা 2 মাস 3 মাসের মধ্যে যে সময়টাতে আপনি সাইড হয়ে গেছিলেন। এই লোকগুলোকে আপনি আইডেন্টিফাই করেছেন, যাদেরকে এগুলো নিয়ে আমি চিন্তা করি না। যারা এখন এই সময় মমতা ব্যানার্জির সঙ্গে আছে, আমি তাদের নিয়েই চিন্তা ভাবনা করি। বুঝলাম, কিন্তু মুখে যারা বলছে, ধরুন আমি আপনার একজন অনুগত হয়ে মুখে বলছি আপনার সাথে আছি, কিন্তু আমি পেছনে, যেটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে মীর জাফর ঢুকে পড়েছে পার্টির রন্ধ্রে রন্ধ্রে। এবার এরা যদি পার্টির মধ্যে থাকে তাহলে শুদ্ধিকরণ না হলে পার্টিটাকে রিবিল্ড করা যাবে না। সেটা কিভাবে করবেন, যাচাই কিভাবে করবেন? সেটা আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে এটাকে সামলে নেব। শুনেছি আপনি জেলা সভাপতি হওয়ার পরে দেবাংশু আপনার সাথে আর দেখা করেনি, ঋতব্রতদের সাথে গিয়ে দেখা করেছিলেন। এটা কি ঠিক যে আপনার সাথে দেখা করেনি দেবাংশু? এদের নিয়ে আলোচনা না করাই ভালো, বুঝেছেন? এদের নিয়ে আলোচনা না করাই ভালো। এদের সাথে কর্মীদের কোনো সংযোগ নেই, কর্মীদের থেকে এরা বিচ্যুত। কারণ ঋতব্রতের সাথে দেখা করেছে এই বলে যে সে আপনার জেলার একটা বড় রোল প্লে করতে চায়, কারণ ঋতব্রতদের কাছেও লোক নেই আজকে। সুতরাং এটা খুব ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড হয়ে যাবে না আপনার জন্য, যে আপনি যার জন্য ক্যাম্পেইন করেছেন। এগুলোকে আমি কোনো এলিমেন্ট বলেই মনে করি না। 43,000 ভোটে হারা লোক, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, হুগলিতে অনেক পার্টি অফিস আপনারা হারিয়েছেন, সেই সব জায়গাতে এখন কোথা থেকে কাজ করবেন? না, পার্টি অফিস অনেক আছে। আমার নিজের পার্টি অফিস তো রচনা দখল করে আছে। আমি রচনাকে বলেছি পার্টি অফিস ছেড়ে দেবার জন্য, ছেড়ে দিলে আমার বড় পার্টি অফিস হবে। আর যদি না ছাড়ে কিভাবে আপনি ফেরত নেবেন? কারণ আমি আইনের সাহায্য নেব, আইনের সাহায্য নেব। আর ওই পার্টি অফিসে যারা বসছে তারাও রাতারাতি রচনার ক্যাম্পে চলে গেছে, যেটা দখল করেছে রচনা আপনার থেকে। কেউ নেই তো, আসেই না, খোলেও না পার্টি অফিস। আচ্ছা, খোলেও না? ওটা বিজনেস সেন্টার হয়ে গেছে, রচনা বুটিক। ও আচ্ছা, তার মানে ওখানে কোনো নেতা টেতা কেউ বসছে না, অথচ পার্টি অফিসে দখল করে। না, তো তারা পার্টি অফিস তো আপনাদেরই, তাহলে তারা খুলে আপনারা শুরু করুন। না, ওইভাবে যেহেতু ও বসতো কিছুদিন, আবার একটা কেস দিয়ে দেবে আমার নামে, অতএব আইনের সাহায্যেই নেব। আর রচনার যত চালা চামুন্ডা আছে জেলাতে, তাদের কারোর সাথে কি কথা হয়েছে? তারা কোন দিকে? পুরো ব্যাপারটা হচ্ছে কারা কোন দিকে। রচনার ফলোয়ার্স, রচনার কিছু চালা চামুন্ডা নেই, আর কে আছে আমি বলবো না। রচনার সাথে মানে উনি পাল্টি খাওয়ার আগে কি কোনো কথা হয়েছিল আপনার, অথবা পরে? না, ওর সাথে কথা বলার কোনো মানসিকতা আমার নেই। এই যে লোকগুলো যারা কাটমানি, ত্রাণ সামগ্রী চুরি করেছে, সিন্ডিকেটের অভিযুক্ত, এই সব নেতারা যারা জেলায় আছেন, এরা অভিযুক্ত। শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করছে, যারা অন্যায় করছে তাদের বিচার হবে। তো এদের কি আপনারা পার্টি থেকে এখন বহিষ্কার করেছেন, করবেন, নাকি অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত টিএমসি তে রেখে দেবেন? দেখুন, অপরাধ বললেই তো অপরাধ হয়নি। আমি তো জেল খাটলাম জানি, বিনা অপরাধে, রাস্তা অবরোধ করার জন্য। আমাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু নয়, 4খানা মিথ্যা মামলা দেয়া হয়েছে। 20 দিন আমি জেল খাটলাম। এটা কি ঠিক? অতএব যাদের বিরুদ্ধে এইসব হচ্ছে প্রমাণিত হোক আগে, তারা অপরাধী, তারপর পার্টির সিদ্ধান্ত নেবে।
তার মানে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে অথবা ডিম মারা হচ্ছে অথবা থানায় নিয়ে যাওয়া হচ্ছে কাটমানি ত্রাণ সামগ্রী চুরি ও সিন্ডিকেটের অভিযোগে ডিম মারা একটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশনে পরিণত হয়েছে। এরা বলছে ডিম থেরাপি, এটা ফ্যাশন হয়ে গেছে। অপরাধী হলেই ডিম মারছে এটা নয়, এটা ফ্যাশন। সুতরাং কাটমানি ত্রাণ সামগ্রী চুরি ও সিন্ডিকেটের অভিযুক্ত যারা, তারা এখন পার্টিতে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিক। আমরা সরকারের সঙ্গে আছি, শুভেন্দু অধিকারীর সঙ্গে আছি। আপনি রচনার সাথে যা কিছু আপনার, মানে আপনি ইলেকশনের আগে রচনার ব্যাপারে অনেক কিছু বুঝে গেছিলেন। আপনার এটা মনে হয়েছিল যে হয়তো বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে, এবং এগুলো আপনি মমতাকে বলেও ছিলেন। সেটা তখন মমতা শোনেননি। এখন নির্বাচনের পরে এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। এ ব্যাপার নিয়ে আপনি কি কথা বলেছেন মমতার সাথে, যে দেখুন আপনি যদি আমাদের কথা না শুনেন, সাথে কি কথা বলেছি সেটা আপনাকে বলা সম্ভব না। দিদির সাথে আমার কি কথা হয়েছে এটা রাজনৈতিক, এটা আপনাকে বলতে আমি চাইছি না। ঠিক আছে, কিন্তু উনি কি এটা বুঝে গেছেন এখন যে উনি খুব বড় ভুল করেছেন আপনার কথা না শুনে রচনার ব্যাপারে? নিশ্চয়ই মমতা ব্যানার্জি তো একদিনে মমতা ব্যানার্জি হয়নি। মমতা ব্যানার্জি হতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অতএব তিনি নিশ্চয়ই বোঝেন কে তার আপন কে তার পর। নিজের ভুলটা কি উনি বুঝতে পেরেছেন? এত বড় ভুলের জন্য যে নির্বাচন হারলেন সেটা কি উনি বুঝতে পেরেছেন? আপনারা জিজ্ঞাসা করবেন না। ওকে অসিত বাবু, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কি করছেন, কোথায় এখন আছেন, কি লাঞ্চ করছেন আপনি, কি খাচ্ছেন? এই আমি আমার ভাইদের নিয়ে এসছি একটু। কোথায় বেড়াতে গেছেন, কোথায় আছেন? একটা রেস্টুরেন্টে আছি। ভালো খাবার দাবার চলছে, কি খাচ্ছেন? ওই ফিশ ফ্রাই। বাহ, খুব ভালো। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। আমরা আবার যোগাযোগ করবো 21শে জুলাই। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।